রিক্সা রিক্সা ভ্যান অটো চালক দল আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সভাপতি উপস্থিত রয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ সব নেতৃবৃন্দ, সালাম ভাই, শ্রমিক নেতা শিমুল বিশ্বাস ভাই, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ ফিরোজ সহ এখানে সংগঠক যারা, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সন্ধ্যা সমাগত, মাগরিবের আজান আর কিছুক্ষণের মধ্যেই দেবে। আমার কিছু বলার জন্য বলা হয়েছে প্রধান অতিথি হিসাবে, এ আর কত বলব। আমি এবং আমরা যারা কারাগারে ছিলাম, আমি শিমুল বিশ্বাস আরো যেসব নেতৃবৃন্দ, 6 তারিখে আমরা মুক্ত হয়েছি। 5 তারিখে শেখ হাসিনার পতন, তারপরে মুক্ত হয়েছে। আমরা আগের দিন পর্যন্ত, 5 তারিখের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম এবং আমরা জানতাম না আমাদের ভাগ্যে কি আছে। শেখ হাসিনার পতন না হলে আমাদের অধিকাংশের গলায় ফাঁসির দড়ি ঝুলত। এক ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। 6 তারিখে যখন আমরা বেরিয়ে আসছি কারাগার থেকে, এত যে রক্তাক্ত ঘটনা, এত লাশ ছাত্র জনতা, তার মধ্যে এত শ্রমিকের যে লাশ, এত রিক্সা চালকের যে লাশ, শেখ হাসিনা তাদের যে জীবন কেড়ে নিয়েছেন, লাশ ফেলেছেন, এটা পরবর্তীতে জানতে পারলাম। যাত্রাবাড়ি থেকে শুরু করে এই অঞ্চলে যখন যায়, বিভিন্ন বস্তি এলাকায় এই মানুষরা তো ভালো জীবনযাপন করতে পারে না। ওদের ইনকাম অনুযায়ী, তাদের আয় অনুযায়ী তো তারা পেট ভরে খেতে পারে না। প্রতিদিন রিক্সা চালালে হয়তো 1 কিংবা 2 বেলা খেতে পারে, কিন্তু এরাও গণতন্ত্রের পক্ষে এক দুর্জয় সাহসী সৈনিক হিসাবে নিজের জীবন যে দিয়ে দিতে পারেন, এইরকম অকাতরে নিজের জীবন আত্মদান করতে পারেন, এইটা আমি সেদিন দেখেছি। সেই বাসায় বাসায় একদিকে দেখেছি কান্নার রং, আরেকদিকে দেখেছি ওই পরিবারের কি অদম্য সাহস, কি আত্মপ্রত্যয়, যে তার স্বামী মারা গেছে, তার সন্তান মারা গেছে, কিন্তু তারপরেও তারা যে সত্যের জন্য, তারা যে ন্যায়ের জন্য লড়াই করেছে, সেইটা আমরা দেখেছি প্রস্ফুটিত হতে। তার মায়ের চেহারা দিয়ে ওই মৃত, ওই শাহাদাত বরণকারী রিক্সা চালকের স্ত্রীর চেহারায়, তার সন্তানের চেহারায় আমরা সেইটা ফুটে উঠতে দেখেছি। বন্ধুরা আমার, একটি কথা আছে আমাদের দেশে প্রবাদ, যে ঢেকি চিনেন তো, যেখানে ধান ভাগে, সেই ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাগে। আর এখন দেখি ঢেকি নরকে গেলেও ধান ভাগে। শেখ হাসিনা পালিয়েছেন 5 তারিখে। যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তোমরা নামো, তোমরা প্রতিহত করো। প্রতিহত মানে তুমি গুলি করো, তোমরা হত্যা করো, এর ফ্রি লাইসেন্স দিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তারপরে আপনি নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন, যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে, শ্রমিক লীগকে ফেলে দিয়ে, মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে, হাই আপনি নেত্রী, নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের, সেই সমস্ত পুলিশ কর্মকর্তা 2 একজন পালিয়েছে, সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন। তা আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন, আমি কাছাকাছি আছি, ভিডিও ভাইরাল হয়, সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি, দূরে নাই, নেতা কর্মীদের জীবিত করার জন্য। কিন্তু আর আগের মতো তিনি আর সাড়া পান না। 2 একটা দুর্বৃত্ত তো আছে,
এই দুর্বৃত্তদেরকে তিনি আশ্রয় দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। আবার মাঝে মাঝে উনি গুজব ছড়ান, মিথ্যা কথা বলার তো অভ্যেস। ওই যে বললাম, থেকে স্বর্গে গেলেও ধান ভাঙে, ওই নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে, মিথ্যার ধান ভাঙছে। উনি বললেন, তার লোকেরা বলে বেড়াচ্ছে নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বানাবে। তো এটা আসলে অন্য কিছুই না, এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ গুম, গুপ্ত হত্যা, ক্রস ফায়ারে হত্যা বেড়েছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। তিনি ঘাতক, তিনি কষাই, তিনি হত্যাকারী, তিনি নরপিশাচ, কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন মাঝে মাঝে চোখ দিয়ে পানি। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন কিনা, এই জন্য একটা আন্তর্জাতিক গণমাধ্যম AFP এটার উপর গবেষণা করেছে, না এই কথা বলেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে আছে, এম্বাসি আছে, তারাও তো কেউ বলে। কিন্তু এই ডাহা মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন, একের পর এক মিথ্যা কথা বলেই তিনি কাজ করতে চাচ্ছেন। কিন্তু উনি কোন মুখ নিয়ে এই দেশে আসবেন? এদেশের জনগণ তো একেবারে নির্জীব, নিষ্প্রাণ, পাথর নয়। আপনার অপকর্ম, আপনার অপকীর্তি, আপনার ঘাতকের যে নিষ্ঠুর চেহারা 15 বছর ধরে বাংলাদেশের জনগণ দেখেছে। আপনি কত নির্মম হতে পারেন, আপনি নিজের ক্ষমতা, নিজের গতিকে নিশ্চিত করার জন্য আপনি অকাতরে আপনার পছন্দসই পুলিশ অফিসারদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো, তোমরা মারো, তাতে কোনো যায় আসবে না। আর তার পুলিশ কর্মকর্তারা বলেছে পুলিশ সদস্যদেরকে যে তোমাদের কাছে বন্দুক দেওয়া হয়েছে, তোমাদের কাছে গুলি দেওয়া হয়েছে, এটা পকেটে রাখার জন্য নয়। তাই মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে নির্দ্বিধায় গুলি চালিয়েছে বেনজিরের পুলিশ বাহিনী, আপনার মনিরের পুলিশ বাহিনী, হারুনের পুলিশ বাহিনী। এইটা ছিল শেখ হাসিনার দুঃশাসন। ওই দুঃশাসন, ওই কলঙ্কিত অধ্যায়, ওই ভয়ঙ্কর ভয়ানক যুগ কি আবার বাংলাদেশে আসবে? নিশ্চয়ই সেটা আর প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে না। বন্ধুরা আমার, ওইটা ঘটতে পারে না। এত লুটপাট। আপনার ব্রিটেনে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলে একটি জায়গা আছে, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ। ওইখানে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, অত্যন্ত প্রিয় লোক, প্রিয় ব্যবসায়ী, যাকে একের পর এক মনে করছে অন্যের ব্যাংক কেড়ে নিয়ে তাকে দিয়ে দেওয়া হয়েছে। সেই আলমের প্রায় 18টি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে, 18টি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে। আপনার কি বলে দরবেশ সালমানের রহমান বাংলাদেশের শেয়ার বাজার আত্মসাৎ করেছেন, ব্যাংকগুলো লুট করেছেন, একতরফা ভাবে টাকা পাচার করেছেন, কিন্তু উনাকে সাথে করে আর দিয়ে যায়নি শেখ হাসিনা। উনি ধরা পড়ে গেছেন। শেখ হাসিনা জানে যে বিশ্বের কোন কোন দেশে, কোন কোন ব্যাংকে, কোথায় কোথায় টাকা আছে। এখন তো শেখ হাসিনা মজায় আছে, কারণ সালমানের রহমানের সালমের টাকা, সেই টাকাগুলো তিনি ভোগ করবেন। আরো যেগুলো বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন তার ঘনিষ্ঠ লোকজনদেরকে দিয়ে সেই টাকা তিনি এখন সেখানে ভোগ করবেন। এই কারণেই তাদেরকে অবাধে বাংলাদেশের অর্থনীতি, জনগণের টাকা, বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে। এখন কারাগারের ভিতরে নাকি সালমানের রহমান খুব বহাল তবিয়তে আছে, সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনার এই যে গার্মেন্ট সেক্টর অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমানের রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে, কারণ প্রায় 90%
গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের, যাদের সাথে সালমান এফ রহমানের সম্পর্ক আছে। আপনার 343 জন যাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটাও গণমাধ্যমে উঠেছে, প্রায় 14,500 কোটি টাকা আটকে পড়ে আছে, আটকানো আছে। মানে তাদের ওই অ্যাকাউন্ট, যে সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে রক্ষিত আছে। এগুলো সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এই 15-16 বছর এত কিছু করার পরেও গোপনে নানাভাবে যেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল, সেগুলো কিছু কিছু হয়তো এখন বের হচ্ছে। কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি শেখ হাসিনার আমলে। জেলে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, চাকুরিচ্যুতি হয়েছে, কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, শেখ হাসিনার পেয়ারা মানুষ, আদরের লোকজন। তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল ঘটনা ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই, ব্যাংক বিমান নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা, শ্রমিক কর্মচারীরা। গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার করলেন কি একটা সমিতি, তারা নির্বাচন করেছেন, সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, 15 বছরে ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা হলো কি করে? আবার তারা ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রং বেরঙের আবার সেইখানটায় বিভিন্ন সংগঠন করেছে অফিসাররা। এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারে, কিন্তু সেখানে রং বেরং, নীল দল, সাদা দল বা কোন রাজনৈতিক দল, তাদের কোন সংগঠন থেকে আমরা জানি না। এইটা উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী কথা বলেন, এই জন্য আপনার ধন্যবাদ চেতনা। কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে? তারা এখানে নির্বাচন করছে, আবার ফলাও করে বলে যে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে। তা আজকে যে ঘাপটি মেরে থাকা যে টাকাগুলো, এই টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকরাই জড়িত আছে, এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। 15-16 বছর ধরে তারা এখন ভিতরে ষড়যন্ত্র করছে, আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি এমন ঘটনা হয়েছে যে এই মুহূর্তে তন্দ্রের সাথে বলতে পারে এর কারণ কি, এর ঘটনা কি, কোথায় কি হচ্ছে? আমরা শেক্সপিয়ারের একটি হ্যামলেট নাটকের একটি ডায়লগ প্রায় বলি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। ডেনমার্কে কোনো কিছু পড়ছে, কোথায় কোনো কিছু পড়ছে, পচনের গন্ধ পাওয়া যাচ্ছে, মানে কথাটা বললে এরকম হয়। তো যদি পচনের গন্ধ, তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় পড়ছে? ওই পচর গন্ধ ধরে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না? আজকে এতদিন লাগে কেন? আজকে সালমান এফ রহমান, আজকে আজিজ খান, আজকে একের পর এক যারা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে নয়, যারা হয়েছে নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে শেখ হাসিনা যাকে আনুকূল্য দিয়েছেন, তাই আজকে লুটে পুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছেন, নানাভাবে তারা অবস্থান করছেন, এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো, ধরো, আমাকে ক্ষমতায় রাখো, আর তোমরা লুটপাট করো। এই টাকাগুলো কই? এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না, কিন্তু জনগণের যে সাফারিং, সে সাফারিং ঠিকই আছে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা
বিশ্বাস, একটি গণতান্ত্রিক ভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অলিগার, এই সিন্ডিকেট ব্লকদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে নিম্ন আয়ের মানুষ, এই যে কৃষক, অটোরিকশা চালক, এই যে ট্রেনওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে। সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকালের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। বন্ধুরা আমার, আজকে অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। শুধু চাচা, মামা, খালু অথবা ছাত্র জীবনে বিরোধী দলের কোন ছাত্র রাজনীতি করেছেন বলে যারা ক্যাডার সার্ভিসে এএসপি ছিলেন, এএসপি থেকে গেছে। তারা এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন প্রমোশন পেয়েছেন একটি জায়গায় আছে। কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল, যাদের প্রমোশন হয়নি, পদোন্নতি হয়নি, তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে। কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছেন, তাদের বিরুদ্ধেই বেশি ব্লেম দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে, কিন্তু তো মেধার জোরে, সেই তো মেধার জোরে আপনার সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসছে। তাকে 15-16 বছর হয়তো পদোন্নতি দেওয়া হয়নি, শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে, অথবা চাচার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে, এই কারণে দেওয়া হয়। এখন তো তারা একটি জায়গায় থাকবে। এখনো দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি মেরে থাকা, আন্দোলন সংগ্রামের কোন স্পিরিটের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, খালি শুনি তারা সুশীল সমাজের লোক, তারা হল গুণীজন, তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টার হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন? এটা আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই, আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই। গণবিচ্ছিন্ন মানুষ কোনদিনই জনগণের উপকারে কাজে লাগে না। গণবিচ্ছিন্ন মানুষ কখনোই কল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকের এই সভায় আমি যারা উপস্থিত তারা সবাই শ্রমজীবী মানুষ। আজকে শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, এবং শুধু শ্রমিকজীবী নয়, যারা এই গণতান্ত্রিক আন্দোলনে যাদের পরিবারের অনেকেই আত্মহুতি দিয়েছে, যাদের সন্তানরা লেখাপড়া করতে, তাদের যাতে লেখাপড়া হয়, তারা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে, এইটি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের অনুরোধ। আজও যেন আমি বঙ্গুতে 4-5 দিন আগে গিয়েছিলাম, আমি এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি প্রায় 9 বছর ভারতে যাকে গুম করে রাখা হয়েছিল, বাংলাদেশে গুম করে ভারতে পাঠানো হয়েছিল, আমরা গিয়ে দেখে এসেছি। এখনো 86 জন শুধু বঙ্গুতে কাতরাচ্ছে। কারো পায়ের মাংস খুলে গেছে, কারো পিঠের মাংস খুলে গেছে, কারো এক চোখে গুলি ঢুকে চোখ ব্যান্ডিজ অবস্থায় আছে। এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? এই যে এতগুলো রিক্সা শ্রমিকজীবী মানুষ, 97 জন, এদের দায়িত্ব তো রাষ্ট্র নেবে। আমরা বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্র তো আমাদের হাতে নেই। দলের পক্ষ থেকে
চেয়ারম্যান, তিনি সর্বাত্মক ভূমিকা নিয়েছেন। তারা যারা আমাদেরকে পাঠাচ্ছে, আমরা বিএনপি পরিবারের নাম করে বিএনপির লোকজন নানাভাবে তিনি প্রতিদিন তাগিদ দিয়ে দাঁড়ে দাঁড়ে যে সমস্ত পরিবার ভিত্তিক এই আন্দোলনে স্বৈরাচারী সরকারের পুলিশ শিকার পাঠাচ্ছে। কিন্তু দায়িত্ব তো রাষ্ট্রই তো এই পরিবারের দায়িত্ব নেবে। আজকে যতজন শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছে, যার চোখ নেই, যার হাত নেই, যার পা নেই, তাদেরকে তো সরকারের একটা তালিকা করা দরকার। সেই তালিকা করে তাদের আয় মাসিক ভাতা বা পরিবারে কেউ উপার্জন ক্ষম থাকলে তাকে উপার্জনের ব্যবস্থা করা, এটা তো সরকারের দায়িত্ব। আমি আবারও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে, যে সমস্ত রিক্সা চালক ভাই, যে সমস্ত শ্রমিক দলের নেতারা, শ্রমজীবী মানুষ মারা গেছেন প্রায় 97 জন, তাদের পরিবারের দায়িত্ব, তাদের ভাতার দায়িত্ব রাষ্ট্রের, অবিলম্বে তাদের পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে। এই দাবি আমি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যারা পঙ্গু হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে আশু চিকিৎসা দিয়ে তাদেরও পরিবারের যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করবে। এই বলে আপনাদেরকে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য